কোয়েটা শহর থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে ছোট্ট একটি সবুজ উপত্যকা ওরক। একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকার ঠিক মাঝ দিয়ে। বিভিন্ন ফলের গাছগাছালিতে ছেয়ে আছে উপত্যকাটা। চারিদিকে ঘিরে আছে পাহাড়ের গায়ে চিরসবুজ বন। আকর্ষণীয় পিকনিক স্পট। সেই ঝর্ণাতেই ট্রাউট এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায়। বাঙালিরা সুযোগ পেলেই মাছ আনায় ওরক থেকে। আমরা ব্যাচেলর বয়েজ প্রায়ই গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ইচ্ছে মতো যে কোনো ভাবের শরণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে। হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম। খাবার সুযোগে সবকিছু ভেবে নিয়ে আমার অনুরোধের জবাবটা ঠিক করে নিয়েছিলেন মেজর মালিক। সোফায় বসে সিগারেটে একটা শোক টান দিয়ে মেজর মালিক বললেন, ওয়েল, আই অ্যাডমায়ার ইউর কারেজ। আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য সাহায্য করব। শুধু অনুরোধ, এই ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ডেফিনেটলি স্যার, উই গিভ ইউ আওয়ার ওয়ার্ডস। আমি জবাব দিলাম, আমরা জোগাড় করেছি। মেজর মালিক জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকাতেই তাড়াতাড়ি বললাম, নট ফ্রম মাই রেজিমেন্ট, ফ্রম এলসওয়্যার। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচলেন মেজর মালিক। দেন ব্রিং দেম টু মি টুমরো, বললেন মেজর মালিক। নট টুমরো, এখনই ম্যাপশিটসগুলো দিয়ে যাচ্ছি আপনাকে, কাল এসে নিয়ে যাব। মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপশিটসগুলো নিয়ে আসার জন্য। সেগুলো নিয়ে মতি ফিরে এলো। ম্যাপশিটসগুলো পরখ করে মেজর মালিক স্বগোক্তি করলেন, ইনক্রেডিবল। জিনিসগুলো উঠিয়ে নিয়ে কোনো গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে। আমরা তবে আজ উঠি স্যার, স্টিল আ লট টু বি ডান। বুঝেছি। কি জানো ডালিম, তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই, ইনশাআল্লাহ। ইচ্ছে হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই, কিন্তু সেটা সম্ভব নয়। পরিবারের দায়িত্ব বাধা হয়ে আছে। হাউ ক্যান আই লিভ দেম অ্যান্ড গো? ভারী গম্ভীর গলায় কথাগুলো বলছিলেন মেজর মালিক। আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু আমাদের সাহায্য করে আপনি তো কম অবদান রাখলেন না স্যার। সেভাবে বিচার করলে আপনিও তো একজন মুক্তিযোদ্ধা। আমরা বেঁচে থাকলে আপনার এই অবদানের কথা দেশবাসী জানবে। বিশ্বাস করেন স্যার, আপনিই একমাত্র সিনিয়র অফিসার যার কাছ থেকে আন্তরিকতা, সহানুভূতি ও সহযোগিতা পেলাম। বাকি সবাইকে চেনা হয়ে গেছে। অল আর পেপার টাইগার্স। তারা ভীতু, স্বার্থপর। মুখে মুখে এইসব বাঙালি, এর বেশি কিছু নয়। আমার কথায় মেজর মালিকের চোখে পানি এসে গিয়েছিল। হই হুল্লোড়বাজ বলে পরিচিত মেজর মালিকের মাঝে সাচ্চা বাঙালির দেশপ্রেমিক মেজর মালিককে খুঁজে পেয়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল। সালাম জানিয়ে উঠে পড়লাম। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলেন তিনি। গাড়িতে বসতে যাচ্ছি, ঠিক তখন আবেগে আমাকে এবং মতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আই উইশ ইউ অল ওয়েল বয়েজ, টেক কেয়ার। ফিরে এলাম মেসে। সত্যি অদ্ভুত লোক মেজর মালিক, বলল মতি। আমিও কিন্তু ভাবিনি তার কাছ থেকে ঠিক এতটা সহযোগিতা পাব। সত্যি পৃথিবীতে মানুষ চেনা দায়, জবাব দিলাম। আরও কয়েকটা বিষয়ে আলাপ আলোচনার পর মতি চলে গেল। লেফটেন্যান্ট সুমি ফিরে যাচ্ছে লাহোর। ভাবলাম ওর কাছ থেকেই চেয়ে নেব কম্পাস এবং বাইনোকুলার। যাবার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি। টকটকে ফর্সা, ওয়েল বিল্ড, সুদর্শন যুবক সুমি। সব সময় মিষ্টি হাসি মুখে লেগেই আছে। সেদিন তাকে খুব মলিন দেখাচ্ছিল। সুমি, খারাপ লাগছে লাহোর ফিরে যেতে, তাই না? জিজ্ঞেস করলাম। ঠিক বলেছেন স্যার, আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো হেসে খেলে। আপনাদের ছেড়ে যেতে মন কিছুতেই চাচ্ছে না, কিন্তু এর বিকল্পও তো কিছু নেই। যেতে তো হবেই। আপনার কথা কখনো ভুলতে পারবো না স্যার। আপনি না থাকলে লাইফ আউট হিয়ার would have been hell and most boring. সুমি,
আজ তোমাকে একটা অনুরোধ করব। রক্ষা না করতে পারলে কথা দাও এ ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না। কি এমন কথা স্যার, যার জন্য এমনিভাবে আমাকে লজ্জা দিচ্ছেন? সুমির কথায় আন্তরিকতা ফুটে উঠল। ওকে বিশ্বাস করা চলে। আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেব ঠিক করেছি। রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব। তোমার কম্পাস এবং বাইনোকুলারটা পেলে সুবিধে হয়। ফ্যান্টাস্টিক, গ্রেট আইডিয়া। আমি নিশ্চয়ই দেব কম্পাস এবং বাইনোকুলার। কিন্তু আমাকে কি সঙ্গে নিতে পারেন না স্যার? আকুতি ঝরে পড়ল ওর অনুরোধে। আই বেগ অফ ইউ স্যার, প্লিজ টেক মি অ্যালং। আমাকে সঙ্গে নিয়ে চলুন। ওয়েল সুমি, থ্যাঙ্কস আ লট। আই শ্যাল রিমেইন এভার গ্রেটফুল ফর ইয়োর হেল্প। কিন্তু তোমাকে সঙ্গে নেবার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোনো জবাব দেয়া আমার পক্ষে সম্ভব নয়। আই হোপ ইউ উডন্ট মাইন্ড। আমাকে একটু ভাববার সময় দিতে হবে। দ্যাটস ফাইন স্যার, ডু টেক ইয়োর টাইম, বাট বি শিওর, ইভেন ইফ you decide not to take me along for some reason, you will get the things which you have asked for. আমিও কিছু মনে করব না। উঠি আজ তাহলে? না না, সে কি করে সম্ভব? লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করে যাবে তুমি। বলেই খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলাম বেয়ারাকে ডেকে। খাওয়ার পর সুমি যাবার জন্য বিদায় চাইল। আমি বললাম, সন্ধ্যায় মেসে থেকো, আমি আসবো। সম্মতি জানিয়ে চলে গেল সুমি। সুমি চলে যাবার পর আমিও বেরিয়ে পড়লাম। মতি ও নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহেরের ওখানে। অনেক আলোচনার পর ঠিক হলো সুমিকেও সঙ্গে নেওয়া হবে। সন্ধ্যার একটু আগেই সুমির ওখানে গিয়ে হাজির হলাম আমি একাই। প্ল্যানিং এই স্টেজে গোপনীয়তা রক্ষা করার জন্যই স্ট্রিক্ট কম্পার্টমেন্টেশন মেনে চলা হচ্ছিল। নিড টু নো বেসিস এ যোগাযোগ রক্ষা করে চলেছিলাম আমরা অতি সতর্কতার সাথে। সুমি আমার অপেক্ষা করছিল। ঘরে ঢুকে দেখি ওর ব্যাটম্যান সবকিছু গোছগাছ করছে, যাত্রার প্রস্তুতি। লেটস হ্যাভ চাইনিজ বলেই গাড়িতে সুমিকে তুলে নিয়ে সোজা চলে গেলাম চায়না ক্যাফেতে। খাবার ফাঁকে ফাঁকে আলাপ হচ্ছিল। স্যার, ইউ সেইড রাজস্থান ইজ দ্য সেক্টর, ইজ দ্যাট কারেক্ট? সুমি জানতে চাইল। দ্যাটস রাইট, জবাব দিলাম। তাহলে আপনার সাথে তো আমার যাওয়া কিছুতেই সম্ভব হবে না। আপনি তো জানেন আই অ্যাম অ্যালার্জিক টু স্যান্ড। বালির স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তা এর জন্য আপনার কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি আই শ্যাল স্টে ব্যাক। সত্যিই তো, এই কথাটা গতকাল আমাদের খেয়ালেই আসেনি। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ লিয়াবিলিটি। এতে আপনার বিপদও হতে পারে। আমার জন্য আপনার পথে কোনো বাধার সৃষ্টি হোক সেটা আমি চাই না। ছলছল চোখে কথাগুলো বলছিল সুমি। আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ডোন্ট ফিল সো ব্যাড। আমার সাথে মরুপথে যেতে পারছো না তাতে কি হয়েছে? দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখান থেকে যাবার পর লাহোরের কসুর কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তো তুমি পালাবার চেষ্টা করতে পারবে। আমার কথায় সুমির চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাই তো, লাহোর থেকেই ক্রস করাটা সহজ হবে আমার জন্য। আই প্রমিস ইউ স্যার, লাহোর পৌঁছেই পালাবার চেষ্টা করব, যে করেই হোক না কেন। নিশ্চয়ই করবে। আমি পরম করুণাময়ের কাছে দোয়া করব যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও। দুজনে ফিরে এলাম সুমির মেসে। সমস্ত মেসটাই ঘুমিয়ে পড়েছে। একে অপরকে জড়িয়ে ধরলাম। সুমি, থ্যাঙ্কস আ লট ওয়ান্স অ্যাগেইন ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি। আমার জন্য দোয়া করো। বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাআল্লাহ। আদারওয়াইজ গুড লাক অ্যান্ড গুড বাই মাই ফ্রেন্ড। আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজের অজান্তেই। সুমি ধরা গলায় বিদায় জানালো। খোদা হাফেজ, টেক কেয়ার স্যার, মে আল্লাহ বি উইথ ইউ। সুমির দিকে আর চাইতে পারলাম না। দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসলাম। ইঞ্জিনে স্টার্ট দিয়ে ঝড়ের বেগে গেট দিয়ে বেরিয়ে এলাম। রিয়ার ভিউ মিররে দেখলাম সুমি তখনও পড়ছে দাঁড়িয়ে হাত নাড়ছে।
এ পর্যন্ত সব কিছুই ঠিকমতো এগোচ্ছিল। হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয়। আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহেরের বদলির অর্ডার এসে গেল। বোটা বাদে বেলুচ সেন্টারে তার পোস্টিং হয়েছে। অবিলম্বে তাকে যোগদান করতে হবে। খবরটা পেয়েই মতি, নূর এবং আমি ছুটে গেলাম তার কাছে। মেসে গিয়ে পৌঁছাতেই তিনি জানালেন কালই তাকে বাই এয়ার চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে। এ কি বিভ্রাট! কি করব এখন আমরা? জবাবে ক্যাপ্টেন তাহের বললেন, ইটস ওকে। এই অবস্থায় তোমাদের সাথে আমার যাবার কোনো সম্ভাবনা নেই, বাট সো হোয়াট? আমি বোটা বাদ থেকে পালাবার চেষ্টা করব। তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও, তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এক্সিকিউট করতে হবে। বুঝতে পারলাম পোস্টিং অর্ডার একবার যখন আসা শুরু হয়েছে, তখন যে কোনো সময় মতি ও নূরের কিংবা আমার পোস্টিং অর্ডারও এসে পড়তে পারে। একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগেই আমাদের কেটে পড়তে হবে। পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম। আশ্চর্য ব্যক্তি ক্যাপ্টেন তাহের। তরুণ চৌকস কমান্ডো অফিসার। সবে মাত্র রেঞ্জার্স কোর্স শেষে আমেরিকা থেকে ফিরেছেন। ফেরার পরপরই ডিটেইলড হয়ে কোয়েটাতে এসেছিলেন সিনিয়র ট্যাকটিক্যাল কোর্স করতে। স্বল্পভাষী, অসীম সাহসী, তেজদীপ্ত চেহারা, অস্বাভাবিক মনোবল ও আত্মপ্রত্যয়ের অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন। অল্প দিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি। অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা। পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি, নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম। দ্বিতীয় ব্যাচে এসেছিলেন মেজর মঞ্জুর, ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের। তারা এসেছিলেন শিয়ালকোট সেক্টর দিয়ে। আমরা একসাথে যুদ্ধ করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে। স্বাধীনতার সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তি সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজন বিদিত। কিংবদন্তির নায়ক কর্নেল তাহেরের আত্মগাথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমিকরা। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। কোনো অপচেষ্টাই শহীদ তাহেরের স্মৃতিকে ম্লান করে দিতে পারবে না বাংলার মাটিতে। কর্নেল তাহের মরেও অমর হয়ে আছেন, আর থাকবেনও চিরদিন। ক্যাপ্টেন তাহেরের হঠাৎ বদলিতে ভেঙে পড়লেও আমরা নিজেদের সামলে নিলাম। তার চলে যাবার পর পুরো দমে আমরা আমাদের পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে চললাম। সুমির পিস্তলটা পাওয়ায় আমাদের সুবিধা হলো। আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা পিস্তল আর একটা রিভলভার। সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যার সমাধান করে দিল। ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো। এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা। ইতিমধ্যে আমাদের 16 ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হয়েছে। যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে বাঙালি সদস্যদের। এই থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমার পোস্টিং অর্ডার এসে যাবে। আমার ইউনিটে আমরা মাত্র 2 জন বাঙালি। হলো তাই। প্রায় একই সময়ে নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল। আমাকে যেতে হবে খারিয়ায় আর নূরকে যেতে হবে কোহাট। একই সময়ে পোস্টিং অর্ডার পাওয়ায় দুজনেই খুশি হলাম। এতে আমাদের মুভমেন্ট কোঅর্ডিনেটেড করতে সুবিধে হবে। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাবার পথেই কেটে পড়ব আমরা। এতে করে খুব সহজেই সপ্তাহখানেকের জয়েনিং টাইম কাজে লাগানো যাবে। কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে। যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল। ঠিক হলো কিছু একটা করা দরকার। স্কুলে আটকে পড়া সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে। হঠাৎ মতির মাথায় একটা বুদ্ধি এলো। ও সরাসরি পিন্ডিতে MS ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জ কে। ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত। কর্নেল সাহেব মতির এক স্কুলমেটের বাবা। পরিচয় জানার পর মতি আবদার করে বসল, আঙ্কেল, স্কুলের আটকে পড়া সবারই পোস্টিং হয়ে গেছে, শুধু আমিই পড়ে রয়েছি।
আমার একটা গতি করুন। একাকিত্বের যন্ত্রণা আমাকে করে করে খাচ্ছে। প্লিজ আঙ্কল, ইউ গট টু ডু সামথিং ফর মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। জবাবে কর্নেল বললেন, তুমি চিন্তা করো না, আজই আমি তোমার পোস্টিং অর্ডার পাঠিয়ে দিচ্ছি। 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পেশাওয়ার এ যাবার জন্য তুমি প্রস্তুত হও। মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেছিল, সম্ভব হলে পেশোয়ার যাবার পথে মুলতান হয়ে যাবার চেষ্টা করবে ও। উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সবার সাথে দেখা করে যাওয়া। পুরো পরিবারের সাথেই মতি পূর্ব পরিচিত। কথা শেষে মতি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল। ইট ইজ অল ডান স্যার, ওয়েল ডান ইনডিড, ইটস রিয়েলি গ্রেট। কর্নেল আঙ্কেলের কথা মতো পরের দিনই মতি তার পোস্টিং অর্ডার হাতে পেল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গেমস থেকে ফিরে এক্সারসাইজ করছিলাম মেসে। মতি ও নূর এলো। দুজনেই খুব রিল্যাক্সড। এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনেই গিয়ে বসলাম লনে। ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেনে করে কোহাটের পথে, কিন্তু পথিমধ্যে ভাওয়ালপুরে নেমে যাবে নূর। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে নূর। মতি ও আমি ওর যাত্রার পরদিন ভাওয়ালপুরে তার সাথে মিলিত হব। মতি এবং আমি কিভাবে যাব সেই ব্যাপারে কিছুই আলাপ হলো না। আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউ এ বিষয়ে কোনো প্রশ্ন করল না। আলাপ শেষে ক্লাবে চলে গেলাম তাম্বোলা নাইট অ্যাটেন্ড করার জন্য। আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোছগাছ করে খাড়িয়া চলে যেতে। স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়লাম গোছগাছ নিয়ে। সমস্ত মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম খাড়িয়ায়। সিওকে বললাম ট্রেনে না গিয়ে বাই এয়ার লাহোর হয়ে যাব আমি। ট্রানজিট পিরিয়ডটা লাহোরে আমোদ ফুর্তি করে কাটিয়ে দিয়ে খাড়িয়াতে চলে যাব আমি। সমস্যা দেখা দিল সদ্য কেনা গাড়িটা নিয়ে। নতুন গাড়ি শখ করে কেনা, তাই বেচে দেওয়ার প্রশ্নই ওঠে না। এতে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে। তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাব গাড়িটা। এজাজ লাহোরের ছেলে, ওর পরিবারের সাথেও আমার ঘনিষ্ঠতা রয়েছে। আমাকেও তারা পরিবারের একজন হিসেবেই মনে করেন। এজাজকে একদিন বললাম, এজাজ, আমি বাই এয়ার লাহোর হয়ে যাচ্ছি, তুই আমার গাড়িটা রেখে দে, সুবিধা মতো লাহোর পাঠিয়ে দিস। আমি পরে এক ফাঁকে খাড়িয়া থেকে লাহোর গিয়ে গাড়িটা নিয়ে আসব। এজাজ আমার প্রস্তাবে খুশি হয়ে রাজি হলো এবং বলল, ডোন্ট ইউ এভার থিঙ্ক অ্যাবাউট ইট, আই শ্যাল ম্যানেজ এভরিথিং, ইউ জাস্ট গো অ্যান্ড হ্যাভ ফান অ্যাট লাহোর। বাই দ্য ওয়ে, when are you planning to leave? Tentatively around mid-April, জবাব দিয়েছিলাম আমি। এভাবেই গাড়ির ঝামেলারও সুরাহা হলো। এরই মধ্যে ঘটল চরম অঘটন। একদিন গেমসের পর স্কুলের মেসে অ্যান্টিরুমে বসেছিল নূর। কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারও বসেছিল সেখানে। কথায় কথায় এক সময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করে নূরকে চটাবার চেষ্টা করছিল। ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বলল, নূর, तेरा तो किस्मत खुल गया रे, शेख मुजीब अभी तुझे एकदम से जनरल बना देगा। Bastard मुजीब is a traitor, don't you think so? सारे बंगाली कौम हिंदू है। উস্কানিমূলক এই ধরনের বক্তব্যে নূর ভীষণভাবে উত্তেজিত হয়ে ওদের কথার জবাবে গর্জে ওঠে, If Mujib is a gaddar, then Yahya is a rogue. He is killing thousands of Bengalis. He has let loose the forces to rape and dishonor our mothers and sisters. Therefore, he is a bigger bastard. এ ধরনের কথা বলেই ক্ষান্ত হয়নি নূর। রাগের চোটে সামনের স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আছড়ে ফেলে দিয়ে তার উপর দিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যায় নূর। প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মারিয়ে চূর্ণ বিচূর্ণ করার গুরু অপরাধে তক্ষুনি তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্টের আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ। শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রসিডিংস। ঘটনার আকস্মিকতায় আমার ও মতির মাথায় বাজ ভেঙে পড়ে। হতভম্ব হয়ে যাই আমরা। খবর পেয়েই ছুটে গেলাম ওর কাছে। এ কি করলে নূর? ক্ষণিকের উত্তেজনায় বসে সবকিছু ভণ্ডুল করে দিলে কি করে? তোমার এ ধরনের হঠকারী কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি।
তোমার সাথে আমাদের হৃদ্যতার কথা সবাই জানে। হাউ কুড ইউ বি সো স্টুপিড টু ডু আ থিং লাইক দ্যাট? সেই মন ইউ, এ ধরনের কাজ তোমার কাছ থেকে আশা করিনি। হঠাৎ করেই ওর উপর ভীষণ রাগ হলো। আই এম সরি স্যার, আই ওয়াজ টোটালি আউট অফ মাই হেড। যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। এখন আমাকে নিয়ে বৃথা চিন্তা না করে প্ল্যান মতো আপনারা চলে যাবার ব্যবস্থা করেন যত শীঘ্র সম্ভব। সামারি অফ এভিডেন্স শুরু হলে আপনাদের ডাক পড়া অসম্ভব কিছু নয়। কেসে জড়িয়ে পড়ার আগেই পালিয়ে যেতে হবে আপনাদের। আমার যা হবার তা হবে, কিন্তু আপনারা ফেঁসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না। তাই আমার আন্তরিক অনুরোধ, প্লিজ লিভ মি অলোন টু মাই ফেট অ্যান্ড জাস্ট থিঙ্ক টু এসকেপ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছেলে মানুষের মতোই ঢুকরে কেঁদে উঠল নূর। ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, এখন আমাদের কি করা উচিত ভেবে কোনো কুল কিনারাই পাচ্ছিলাম না। নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম। বেচারা নূর। অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি 16 এপ্রিল আমাদের যাত্রা শুরু করব। তখনকার দিনে করাচি থেকে একটি ফ্লাইট কোয়েটা মুলতান হয়ে লাহোরে যেত প্রতিদিন। 16 তারিখের ওই ফ্লাইটেই রওনা হব আমি লাহোরের পথে। মতি স্কুল অ্যাডজুটেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে ও বাই এয়ার ট্রাভেল করবে। পথিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশাওয়ার। MS ব্রাঞ্চের কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডজুটেন্ট। একই ফ্লাইটে আমাদের সিট বুক করলাম। ওপেন অ্যারেস্টে থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম। ক্লোজড অ্যারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ রাখা সম্ভব হতো না। নূর বন্দী হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম। ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মন কিছুতেই সায় দিচ্ছিল না। ঘুরে ফিরে শুধু একটি কথাই মনে হচ্ছিল, কোনো মতেই কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না? অনেক চিন্তা ভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো। 15 তারিখ সকালে গিয়ে উপস্থিত হলাম মতির মেসে। গিয়ে দেখি মতির ঘর একদম খালি। বুঝলাম মতি তার মালপত্র ব্যাটম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। বাথরুমে গোসল করছিল মতি। অল্পক্ষণ পরই মতি বেরিয়ে এলো। কি ব্যাপার স্যার, এত সকালে আপনি? একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম। মতি, তুমি ভালো করেই জানো নূরের বন্দী হওয়ার পর থেকেই আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি। সর্বক্ষণ ওকে নিয়েই ভাবছি, বললাম আমি। নূরের বিষয়েই কিছু কি? আমার মানসিক অবস্থা আজ করেই বোধহয় প্রশ্নটা করল মতি। হ্যাঁ তাই, নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে মাথায়। আমাকে শেষ করতে না দিয়েই মতি বলে উঠল, আর ইউ ম্যাড স্যার? বন্দি অবস্থা থেকে তাকে নিয়ে যাবার কথা কি করে ভাবলেন? ওকে সঙ্গে নিলে আমরা ধরা পড়তে বাধ্য। আহা, আগে শোনোই না আমার আইডিয়াটা। মতিকে শান্ত করার চেষ্টা করলাম। বেশ, বলেন কি বলতে চান। দেখো মতি, নূরই প্রথম আমার কাছে পালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছিল। মানছি হঠাৎ করে ও একটা ভুল করে ফেলেছে। মানুষ মাত্রই ভুল করতে পারে। তাছাড়া ওর ভবিষ্যৎটা একটু ভেবে দেখো। এই অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে যেতে বিবেকে বাজছে। ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মতি। বাট দেন হাউ? প্রশ্ন মতির। শোনো মন দিয়ে, আমি ওর জন্য 3 দিনের অ্যাটেন্ড সিক ইন কোয়ার্টার্স জোগাড় করে আজই ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না। শুধু এতটুকুই বলা হবে, আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময়ে আমাদের দেখা হবে। সময় দুপুর 2 থেকে 3টার মধ্যে। দ্যাটস অল। এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয়, তবে লেটস টেক হিম। If at all something goes wrong with him on his way, even then we would be safe, as he wouldn't be in a position to reveal anything about our route or the next step, and thus our secret will not be compromised.
হোয়াট ডু ইউ সে? ঠিক আছে, বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে, কিন্তু অ্যাটেন্সি কি করে জোগাড় করবেন? প্রশ্ন মতির। ফার্স্ট অফ অল, টেল মি, ডু ইউ এগ্রি অর নট টু টেক হিম উইথ আস অন প্রিন্সিপাল? ওয়েল, ইট ইজ স্টিল রিস্কি, বাট আই শ্যাল বাই ইট। জবাবে বলল মতি। আনন্দে মতিকে জড়িয়ে ধরে বললাম, থ্যাঙ্কস, ইউ আর রিয়েলি গ্রেট মতি। নাও কাম অ্যালং অ্যান্ড সি হোয়াট আই ডু। গাড়ি করে ছুটে গেলাম CMH এ স্টাফ সার্জন ক্যাপ্টেন জামালের কাছে। আমি যখন ঢাকা কলেজের ছাত্র, তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল। ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয় আমাদের। সেই পরিচয় আর্মিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম। CMH এর আউট পেশেন্টে গিয়ে দেখি জামাল রুগী দেখায় খুবই ব্যস্ত। এক ফাঁকে এগিয়ে এসে বলল, কি বন্ধু, হাসপাতালে কেন? বস, কিছুক্ষণ একটু হালকা হইয়া লই। জবাবে বললাম, না দোস্ত, বসনের সময় নাই, খুব একটা জরুরি কামে আইছি। তইলে? মতিকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে বললাম, কাইল যাইতাছি, দেখা না কইরা গেলে তো আমারে কাইটা ফেলাইতা, তাই খোদা হাফেজ কইতে আইলাম। কিন্তু দোস্ত, যাওনের আগে একটা শেষ আবদার লইয়া আইছি। নূরের লাইগা 3 দিনের অ্যাটেন্সি লেখা দাও, বেচারার মন মেজাজ খুবই খারাপ। নূরের ঘটনা কোয়েটার সব বাঙালির মনেই সমবেদনার উদ্বেগ করেছিল। অনেকেই ওর প্রতি ছিল সিম্প্যাথেটিক, ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন। মুহূর্তে নির্দ্বিধায় এর একটা চিট প্যাডে লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল, এরই মধ্যে একদিন সময় কইরা জামুনে দেখতে কইও তারে। পোলাডা খামাখা নিজেরে কি বিপদেই না ফেলাইছে, আল্লাহই জানেন। ইয়াং ব্লাড, খুন কাগরমি, বুঝলা বন্ধু? অনেকটা আফসোস করেই কথাগুলো বলেছিল জামাল। ঠিক কইছো দোস্ত, এখন তাইলে যাই। ভাবিরে বুঝাইয়া কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না। বুঝতেই পারো কি তাড়াহুড়ার মধ্যে আসি। আল্লাহ হাফেজ। বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। বিকেল 3:30 বোলান এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে। লাঞ্চ সেরে মতি ও আমি সোজা চলে গেলাম নূরের মেসে। গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে। গেট আপ ইউ লেজি বাম। আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাঁধতে বাঁধতে উঠে বসলো নূর। বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি, বলো রাজি? আমার কথা বলার ধরনে প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল নূর, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু? কোনো কিন্তু নয়, সময় নষ্ট না করে বলো রাজি। দৃঢ়তার সাথে জিজ্ঞেস করলাম আবার। রাজি, জবাব দিল নূর। বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। You have 3 days attendance, means complete bed rest, okay? Send this chick to the adjutant through your Batman. Then give him chutti for 3 days. Call him now and do as I said. নূর তখনই তার ব্যাটম্যানকে ডেকে তাকে নির্দেশ দিল চিটটা অ্যাডজুটেন্ট এর কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাবার জন্য। অপ্রত্যাশিতভাবে একসাথে 3 দিনের ছুটি পেয়ে বেটার 32 দাঁত আর বন্ধই হচ্ছিল না। খুশির ঠেলায় গদগদ হয়ে লম্বা একটা সেলুট মেরে ছুটে চলে গেল হুকুম তামিল করতে। এবার কাপড় পরে তৈরি হয়ে নাও, একটা হ্যান্ড ব্যাগে 2 প্রস্ত এক্সট্রা চেঞ্জ ভরে নাও জলদি। তোমাকে বোলান এক্সপ্রেস ধরতে হবে। লাহোর পর্যন্ত টিকিট থাকবে, কিন্তু ভাওয়ালপুরে নেমে যাবে তুমি। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে তুমি। আগামীকাল দুপুর 2টা থেকে 3টার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাআল্লাহ। ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে। সেখান থেকে ভাওয়ালনগর যাবার উপায় কি কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে। All the way you will behave like an army officer traveling to your place of posting at Bhawalnagar. Am I clear? Yes, sir. বলেই ছোট একটা হ্যান্ডব্যাগে অতি প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে নূর তৈরি হয়ে নিল। ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশন। বোলান এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল।
একটা ফার্স্ট ক্লাস কুপেতে নূরের জন্য একটা সিট রিজার্ভ করা হলো। নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা। পকেট থেকে 5,000 টাকা, একটা পিস্তল এবং 25টা গুলি নূরের হাতে তুলে দিলাম। কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখলো নূর। কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘন্টা এবং হুইসেল দুটোই বেজে উঠল। নূরকে জড়িয়ে ধরে বললাম, টেক কেয়ার, সি ইউ টুমরো, খোদা হাফেজ। গাড়ি নড়ে উঠল। আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তীব্র হুইসেল বাজাতে বাজাতে বোলান এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমরাও ফিরে এলাম।